তাপস, এটা তুমি হাকিমপুর চেকপোস্টে গিয়ে দেখেছো, সেখানকার বাংলাদেশি মহিলারা অনেকেই বলছেন, আনোয়ারা বিবি বলে একজন বলেছেন যে তারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ভোটার কার্ডের আধার কার্ডের সব ডেটা পেয়েছেন, আধার কার্ড তথ্য পেয়েছেন, নথি পেয়েছেন, তাদের হাতে এগুলো চলে এসেছে। এবারে প্রশ্ন হচ্ছে, কোথাও কি এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই মানে রহিম শেখকে রামকৃষ্ণ দে বানিয়ে দেওয়ার একটা প্লট তৈরি হলেও হতে পারে না? মানে এই আশঙ্কা কিন্তু থেকেই যায়। দেখো, দুয়ারে সরকার থেকে এই প্রসেসগুলো শুরু হচ্ছে ঠিক, কিন্তু দুয়ারে সরকারে আমি যদি আমার ভোটার কার্ড তৈরি করার জন্য আবেদনপত্র জমা দিই, ফর্ম ফিল আপ করে আমি জমা দিই, সেই ফর্মের সাথে আমার কিছু ডকুমেন্টেশন দিতে হবে। সেই ভারতে আসার পর সেই ডকুমেন্টেশনগুলো কিন্তু মূলত পঞ্চায়েত লেভেল থেকে পাওয়া যায়। সেই জায়গা থেকে যখন সেই ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে, দুয়ারে সরকার একটি সরকারি পাবলিক আউটরিচ প্রোগ্রাম, যেখানে সরকার সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্যাম্পগুলো করে। সেখান থেকে সেগুলো যখন কালেক্ট করা হচ্ছে, ধরে নাও ইলেকশন কমিশনের যদি কার্ড হয়, তাহলে ইলেকশন কমিশনের কাছে সেগুলো ফরওয়ার্ড করা হচ্ছে। ইলেকশন কমিশনের ওপরেও কিন্তু সেই দায় বর্তায় যে সেই ডকুমেন্টেশনগুলোর ক্রস ভেরিফাই করা, তার যে ব্যাকগ্রাউন্ড চেকিং, সেগুলো ইলেকশন কমিশনের দায় পড়ে। শুধুমাত্র যে রাজ্যের শাসক দল বা যে রাজ্যে যে পার্টি রয়েছে ক্ষমতায়, রাজ্য সরকার, তারাই শুধুমাত্র এর সাথে লিপ্ত এমন নয়। কোনোভাবে কিন্তু নিজেদের দায়িত্ব কিন্তু ঝেড়ে ফেলতে পারে না ইলেকশন কমিশন। এরম বহু নাম এইভাবে ইলেকশন কমিশনের মাধ্যমে ইলেকশন কমিশনের কার্ড তারা পেয়েছেন। তারা মিঠু মোল্লা, যে সে নিজে 3বার নিজের ভোটদান করেছেন। তো সেক্ষেত্রে শুধু কিন্তু মানে কোনো একটি রাজনৈতিক দল বা একটি সরকার এমন নয়, সিস্টেমটার মধ্যেই কিন্তু একটা বড় ফাঁক ছিল। সেই ফাঁকটা অনেকটা হয়তো এখন ঠিক করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও যে ফুল প্রুফ, তার এটা হয়তো বা ফুল প্রুফ কোনোদিনই হবে না। কারণ যতদিন করাপশন যে কোনো দেশে থাকবে, এই নিচুর তলা। কারণ তুমি জানবে যে কাল আমরা যখন কথা বলছিলাম, কেউ ধামাখালি থেকে এসছে, কেউ হাসনাবাদ দিয়ে ঢুকেছে, বেশিরভাগই নদীপথ দিয়ে আসছে। এরা যখন আসছে, এরা কিন্তু টাউটদের সাহায্যে, অর্থাৎ ব্রোকার বা এজেন্টদের সাহায্যে আসছে। যে 20 বছর আগে এসেছিল, মেহেদি হাসান বলে একজনের সাথে কাল আমাদের দেখা হলো, তিনি দৃষ্টিহীন, তিনি এসেছিলেন তার বাবা মায়ের সাথে 20 বছর আগে চোখের চিকিৎসা করাতে, কিন্তু চোরাপথে। 20 বছর পর তারা ফেরত যাচ্ছেন। এই যে আনোয়ারা বিবি, মিঠু মোল্লা, এরা যে এসেছিল, এরাও চোরাপথে এসেছিল। 20 বছর আগে এজেন্টদেরকে 2000 টাকা মাথা পিছু দিতে হতো। এবং যারা এখন মানে সাম্প্রতিককালে 7-8-10 বছরে এসছে, তাদেরকে 6000-7000 মাথা পিছু দিয়ে নদীপথ পার করে তারা এসছে। এবার যদি ধরে নিই যে বিএসএফ এর কোথাও ফাঁক ছিল, তাহলে আমাদের কোস্টাল পুলিশও রয়েছে। তাদের যদি আমরা সন্দেশখালী অঞ্চল দেখি, সেখানে এমনভাবেই থানাটা তৈরি যে তার ম্যাক্সিমাম ফোর্স মোবিলাইজেশন যেটা হয়, সেটা মানে বোটের মাধ্যমে হয় বা লঞ্চের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডারই কিন্তু এখানে রেসপন্সিবল। কেউ যদি বলে যে এটা শুধু অমুক এজেন্সি বা অমুক সরকারের দায়িত্ব, সেটা নয়। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখছি সব স্তরেই কোথাও না কোথাও এই করাপশন রয়েছে, যার ফলে কিন্তু আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এসআইআর এর ফলে যেটা হচ্ছে যে বহু সংখ্যক মানুষ প্রায় এসে আত্মসমর্পণ করছেন যে আমি বাংলাদেশি, এখানে ছিলাম এত বছর, আমাকে ফেরত পাঠাও। কারণ তাদের মাথায় ঢুকেছে যে যদি ধরা পড়ে যায় তাহলে আইনানুগ ব্যবস্থা হলে, যদি জেলে যেতে হয় তাদেরকে, এইরকম একটা ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে বলে সেটা হচ্ছে। তবে এই পরিস্থিতি যদি 2 মাস 4 মাস 6 মাস চলতে থাকে, এবং দেখা যায় যে অন্যদিকে যদি ধরপাকড়টাও সেরমভাবে না হয়, যারা নিজেদের পরিচয় গোপন করে এখনো রয়ে গেছে, তাহলে দেখবে এই সংখ্যাটা কিন্তু কমতে থাকবে। কারণ তখন তারা বুঝবে যে আমরা একটু সম্ভ্রান্ত রয়েছি, আমাদের কাগজপত্র নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, তাহলে আমরা নিজেদেরকে এক্সপোজ কেন করব? যারা করেছে চলে গেছে, বাংলাদেশে অস্থির অবস্থা। তারপর কিন্তু যারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না, কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে না তাদেরকে। তো এই আইডেন্টিফিকেশনটা ভীষণ দরকার। তবে মনে করা হচ্ছে এসআইআর এর ফলে অনেক ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড চেকিং করে তাদের যে পূর্বপুরুষ, তাদের বিষয়ে যখন জানার চেষ্টা করা হবে, নিশ্চয়ই তাদের এখনো পর্যন্ত এমন কোনো মেকানিজম হয়তো তৈরি হয়ে ওঠেনি যে রাতারাতি তারা 20 বছর 25 বছরে বাড়ির দলিল বা জন্ম সার্টিফিকেট সেগুলোকে নিয়ে জোগাড় করতে পারবে। তবে এটা দেখার যে এসআইআর কতটা ভালোভাবে সাকসেসফুল হয় এবং ইলেকশন কমিশন কতটা কড়াকড়ি করে এসআইআর এই প্রসেসটাকে কমপ্লিট করে ড্রাফট রোলটাকে বার করে একেবারে। এবং এই এসআইআর এর সাকসেসের ওপর কিন্তু আমাদের দেশের বলা যেতে পারে একটা বড় এই নাশকতা, ছক ইত্যাদি এই সমস্তও কিন্তু একটা নির্ভর করছে। কারণ আমরা দেখেছি এই যে দিল্লি ব্লাস্ট, দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে, সেখানে মুর্শিদাবাদে শেল্টার নেওয়া ইখতিয়ার বলে এক যুবক, যে বাংলাদেশ থেকে এসেছিল এবং তাকে
এখানে শেল্টার দেওয়া হয়েছে, এখানে শেল্টার দিয়ে মুর্শিদাবাদে তাকে রাখা হয়েছে, সেই রকম খবরও কিন্তু পাওয়া গিয়েছে। তাপস যেরকম আপনাদেরকে বলছিলেন যে এখানে অনেক দালাল বা টাউটদের মাধ্যমে তারা এখানে আসছে, টাকা পয়সা দিয়ে তারা এখানে আসছে, আসার পরে এখানকার অনেক মানুষ, আমাদের দেশেরই অনেক নাগরিক, তাদেরকে কিন্তু সেখানে শেল্টার দিয়ে দিচ্ছে। এবারে এমন এক বাংলাদেশি ব্যক্তির কথা আপনাদের শোনাবো, নিজের মুখেই তিনি বলছেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এখানে নিজের শ্বশুরমশাইকে, নিজের শ্বশুরকে বাবা হিসেবে দেখিয়ে তার ডকুমেন্ট বেরিয়ে গিয়েছে। এবারে ভাবুন, যারা এখানে শেল্টার দিল তারা কি এই কাজটা সঠিক করলেন, তারা কি এই কাজটা ঠিক করলেন? একবার শোনাবো সেই ব্যক্তির বক্তব্য। অপেক্ষা করে ও কতজন রয়েছেন আপনার পরিবারে? আচ্ছা, আর আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন, হ্যাঁ, কত সালে করেছেন এইভাবে? এটা 2002 পরে হয়েছে, 2003 সালে এরকম। হুম, আপনি কি আদৌ ভারতীয় বাসিন্দা ছিলেন? না, না না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি, ঠিক আছে। দুর্ঘটনা বলতে আমাকে কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে গেছে। কোথায় ছিলেন প্রথমে? হ্যাঁ, হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলান চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছি কুলগাছি। এই যে ডকুমেন্টগুলো কি করে তৈরি করেছে, যে ভোটার কার্ড, আধার কার্ড? ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে হয়েছে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে। যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে? কিন্তু এই যে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইয়ের ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। কিন্তু এক্ষেত্রে সেটা তো কার্যকর হবে কি? এবার কার্যকর হয় না হয় এবার কি করে বলবো বলুন আমরা। এরপর তাহলে কি করবেন? ডকুমেন্টস কি করে দেবেন বাবা? এবার দেখা যাক কি করা যায়, আর কি বলবো। আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যাক। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আমার ওয়াইফ। সমস্যায় পড়লেন তো? সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পড়বো, আমার হ্যাঁ, তাদের তো সব আছে। হ্যাঁ, আমার ওয়াইফের 2002 সালে ভোটার লিস্টে আছে, তার বাবা মা সবই এখানে আছে, তাদের প্রবলেম নেই, প্রবলেম আমার হবে। 2002 সালে ভোট দিয়েছিলেন? কে আমি? হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি, হ্যাঁ, আপনার ভোট দিতে পারিনি, তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য, কেন খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, কাজের জন্য বাইরে যেতে হয়, তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম, প্যান্ডেলের কাজ করেছি। হ্যাঁ, ওই সময় রাজস্থানে ছিলাম, যদি ওই সময় থাকতাম হয়তো আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম থাকতো। আপনার নামটা? খলিল মোল্লা, মোহাম্মদ খলিল মোল্লা।